আমাদের পাশের বাসার মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো, তেমনই তার চরিত্র। মেয়েটির নাম অনামিকা। আমাদের সাথেই পড়ে, একই ভার্সিটিতে পড়ি আমরা। যদিও আমাদের বাসা পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি তাকে, তবে কখনো কথা বলিনি। মেয়েটি ছেলেটির সাথে একদম কথা কম বলে। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে, কোরআন পড়ে। আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথা শুনতে পাওয়া যায়। জানলা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন, আমি বারান্দা থেকে শুনেছি। অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সংসারে অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলে, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি দেখে চলে গেল। আমি যতদূর দেখলাম অনামিকা দুই নয়ন অশ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম। আরো কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, বিশেষ করে বাংলাদেশে কোনো ম্যাচ দেখা মিস করি না, আর সময় পেলে খেলতে যাই। হো, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকাও আমাদের সাথেই পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি অনামিকার দোষ না হয়, তাহলে সবাই কেন ওকে দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেটের ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম আমি। অনামিকা আজ একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটি অনেক হ্যান্ডসাম, স্মার্ট। আমি দূর থেকে দেখছি। যাই হোক, ভালোই লাগছে। অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকার। কিছুটা হলেও একাকিত্ব কমবে ওর। সেদিন ক্লাসে সবাই অনামিকাকে নিয়ে ট্রোল করছিল। আমি কিছু বলার আগেই হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক ভালো ছিল, আর তাই ছেলেটিকেও অনেক সাহায্য করছিল। ছেলেটি সম্পর্কে আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে, তা দেখে অনেক মেয়ের হিংসা হয়। অনেকে এটা নিয়ে ট্রোল করে, আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যে অনামিকা নেহালের মধ্যে একটা কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটি দিন, একটি মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণাই ভুল ছিল। অনামিকা নেহাল শুধু বন্ধু ছিল। তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। অনামিকা নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। সেদিন অনামিকা একটু সেজেছিল। সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি, তবে সেই খুশি আর বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে, অনেকদিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি, তবে অনামিকা আর দেরি করতে চায় না। যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। হ্যাঁ, নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে। এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছি বলে তোর আশাটা আরো বেড়ে গিয়েছে? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড় লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটাবার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখন আমার সামনে যেন না দেখি। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে, আর সবাই অনামিকাকে নিয়ে ট্রোল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ার মতো
এখন কেউ নেই ওর পাশে। তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটি থেকে চলে গেল অনামিকা। এরপর অনেকদিন যাবৎ ভার্সিটিতে দেখা যায়নি অনামিকাকে। নেহাল একটিবারও ভুল করেও মনে করেনি অনামিকাকে। সেদিন নেহালকে দেখলাম সুন্দর একটা মেয়েকে নিয়ে ঘুরতে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুক করছি। কিছুক্ষণ পর অনামিকাদের বারান্দায় আসলো। আমি তাকাতেই অনামিকার চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেল। তবে আজ বারান্দা থেকে চলে গেল না অনামিকা। বারান্দায় বসে আছে অনামিকা। আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি অনামিকার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারোর প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতাও নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায় আর অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি অনামিকাকে নিয়ে এত ভাবছি কেন? নিজের অনেক বেশি কষ্ট, কেউ বুঝতে চেষ্টা করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ছেড়ে ভার্সিটিতে গিয়েছে অনামিকা। আজ অনেক বদলে গিয়েছে অনামিকা। আজকে বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ অনামিকা আর কারোর সাথে মেশে না। তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে অনামিকা। যত দিন যাচ্ছে অনামিকা যেন আরো বেশি মেধাবী হচ্ছে। অনামিকা দেখতে কালো, তবে চেহারাটা যেন মায়ায় ঘেরা। তাকালে এক তৃপ্তি পাওয়া যায়। অন্য কারোর কথা জানা নেই, তবে আমি অনামিকার দিকে তাকালে বেশ তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর বন্ধু মামুন চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞাসা করলাম। মামুন জবাবে বলল, কাইলা মেয়ে তোর ক্রাশ? মামুনের কথাই আমার ভীষণ রাগ হলো। মামুন বিষয়টা বুঝতে পারলো, তাই হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত, মজা করলাম। মেয়েটি কালো হলেও অনেক গুণ আছে, তবে ভার্সিটির সবাই ট্রল করে, এটা সহ্য করার মতো নয়। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? সবার মন তো তোর মনের মতো নয়। বর্তমানে ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা 90% রিলেশনশিপ রূপ এবং টাকা দেখে হয়। তবে এটাও সত্য, সবাই কিন্তু একরকমের হয় না। অনামিকা কিন্তু অনেক কিছু সহ্য করে। আজ রূপ নেই বলে অনামিকা অবহেলিত। দোস্ত। আচ্ছা দোস্ত, অনামিকাকে আমার সাথে কেমন লাগবে রে? দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেখা লাগবে দোস্ত। দোস্ত, আমি সিরিয়াস। খারাপ লাগবে না? আমি অনামিকার সাথে প্রেম করব এবং অনামিকাকেই বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারোর সাথে কথাই বলে না। রাজি হবে বলে মনে হয় না। আচ্ছা, কি করা যায়? দোস্ত, তুই একটা ফেক ফেসবুক আইডি খোল। আমি ওর বান্ধবীদের থেকে অনামিকার আইডির লিঙ্ক এনে দেবো। ধন্যবাদ দোস্ত, যেই কথা সেই কাজ। একটা ফেক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙাল। বন্ধু মামুন অনামিকার আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখনো অনামিকা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম জরুরি কথা আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছি। আপনি কি সারাক্ষণই পড়েন? পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, আমাকে পড়াবেন? আমি ছেলেদের প্রাইভেট পড়াই না। আমাকে পড়ানো যায় না? আপনি আমার কে হন যে আপনাকে পড়াতেই হবে? আপনি যা হতে বলবেন। কিছু হওয়া লাগবে না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? হুম। আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আমি অনামিকা নন? আমি অনামিকা, তবে আপনি হয়তো অন্য অনামিকাকে ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আমি দেখতে অনেক কালো। আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারাটা অনেক মায়াবী। মজা নেন? সত্যি বলছি। এভাবে আরো কিছুক্ষণ সময় কথা বলে অনামিকা চলে গেল। আমিও অফলাইন হয়ে গেলাম। অনামিকার জন্য আমার মায়া লাগে,
তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মনে বেশি আগ্রহী নয়। বন্ধু মামুনের সাথে বলেছিলাম ঠিক, তখন হয়তো আবেগ কাজ করছিল আমার মনে। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকবো। তবে অনামিকার জন্য ইদানিং আমার মায়া খুব বেশি বেড়ে গেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, অনামিকাকে নিয়ে আমি কেন এত ভাবছি? থাকুক না অনামিকা অনামিকার মতো, আর আমি আমার মতো, তাতে আমার কি? তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি আর সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। তাই আমি আম্মুর কাছে চলে গেলাম আর বললাম, আচ্ছা আম্মু, একটা কালো মেয়েকে আমার সাথে কেমন লাগবে গো? এটা আবার কেমন প্রশ্ন? আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শুন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো। একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপছে তোর? এনে পানি খা। আমি একটু পানি খেয়ে বললাম, মা, সবাই তো সুন্দরী মেয়েকেই বিয়ে করে, কিন্তু আমি না হয় একটা কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুকে বউ এনে দেবো। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে গিয়ে মামুনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর মামুন ফোন রিসিভ করলো। দোস্ত, একটা কথা বলতো মন থেকে। কি কথা? দোস্ত, মন থেকে বল, অনামিকাকে আমার জীবনসঙ্গী করলে কেমন হয়? দোস্ত, সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। তাহলে তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? মামুনের কথা শুনে কিছু বলতে পারলাম না। চোখের কোণে পানি টলমল করছে। ভাবনাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে। এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভিতর যেন পিঁপড়ে হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবুও ভাবনাগুলো আমার পিছু ছাড়ে না। শুয়ে আছি এখনো, ফেসবুক করছি, আমি নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার স্ট্যাটাস আমার সামনে আসলো। আমি স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না সবাই কি ক্ষতি করেছেন, সবাই কেন আমাকে ট্রল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্মে নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও তিনিই সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনে কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সবসময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করার কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রল করেন না। তাহলে তাতে কি খুব বেশি ক্ষতি হয়েছে? যেই দিন আমি থাকবো না, সেই দিন কাকে নিয়ে ট্রল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাইয়া, না। আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারে না, এটা আত্মহত্যা করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। মরে গেলে তো হয়েই গেল, জবাব সময় মতো দেব, এখন নয়। অনামিকার স্ট্যাটাসটা পড়ে আমার ভিতরের যন্ত্রণাটা আরো বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বোঝাবো? আমি অনামিকাকে নিয়ে ট্রোল করার জন্য মেসেজ দিইনি। আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে। আমার ভেতরে যা আছে তা শুধু অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়। অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে আমার এখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। আমরা পাশাপাশি হাঁটছি, তবে কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আড়চোখ হয়ে তাকাচ্ছি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর, আপনি এত
একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রল করেননি। আমাকে বলছেন? আপনি ছাড়া কেউ নেই এখানে। হুম। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া উড়াতে দেখি। কি বলেন? আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনি করে। এটা ক্ষতি জানেন না? জানি, তবে এটা অভ্যেস হয়ে গেছে। ছেড়ে দেন, তা না হলে বউ পিটাবে। আমি মুচকি হাসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি তাতে অংশগ্রহণ করি, তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। আমি লম্বা একটা ঘুম দিলাম, আর বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধ্যাৎ, ভাল লাগে না। কেন ডাকতে হবে আমাকে? ঘুমাচ্ছি আমি, তাহলে ওদের সমস্যা কোথায়? আম্মু ডেকে তুললেন আমাকে। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরিয়ে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বাসার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো এসে অনামিকার মুখে পড়ছে, আর মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলোকে সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকমের এক মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সে রাজ্যের রাজা ছিলাম আমি, আর রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আর আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারাতেও থাকে না বোধ হয়। আমার তো অনামিকার চেহারার দিকে তাকালে ইচ্ছে করে অনামিকাকে নিয়ে 1000 বছর বাঁচতে। আমারও ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটা কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখ, তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে। সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছ আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গিয়েছে, সেদিকে আমার তো কোনো খেয়ালই নেই। তখনও তাকিয়ে আছে অনামিকা, চোখ রেখেছে আমারই চোখে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, পাশের মসজিদের আজান হচ্ছে। অনামিকা আর তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আমিও তখন বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যা উপভোগ করছি। রাতে ফেসবুক করছি, ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম খুব পরিচিত। আইডির নাম হলো অনামিকা অনু। এই যে অনামিকার আইডি, মেঘনা চাইতে দেখি বৃষ্টি। খুশিতে নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো নবাব সাহেব। জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাইলা মেয়ে। আমিও নবাব নয়, খবরদার নিজেকে কায়লা বলবেন না। তোমার চেহারায় একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যের রাজা হব আমি, আর রানী হবে তুমি। আমি যদি হতাম কবি, তাহলে আমি তোমাকে নিয়ে কাব্য লিখতাম। আমার কাব্যে শুধুই থাকতে তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রল করছে, আপনিও কি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন প্লিজ। করলাম, আপনাকে অন্য
সবার থেকে আলাদা মনে হয়, তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছিলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছিলে বলো তো? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করেছেন? তুমি এত হ্যান্ডসাম হয়েও যদি না করতে পারো, তাহলে বলো আমি কায়লা হয়ে কিভাবে করব? আবার সরি, তোমাকে তুমি করে বলছি তাই। তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি। তাহলে তুমি আপনি বলছো কেন? তুমি করে বলো। আচ্ছা বলবো, এখনই বলো। তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা। প্রথম থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের। তবে আমাদের বন্ধু অনলাইনে সীমাবদ্ধ থাকে। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে ট্রোল না করে, সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্ট আমাদের বন্ধুত্ব যেন অনলাইনে সীমাবদ্ধ থাকে, এবং আমি আর অনামিকা ছাড়া তা কেউ জানবে না। আমাকেও রাখতে হলো অনামিকার কথা। এভাবে আমাদের বন্ধুত্ব চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা, আর রিসিভ করতে বলে উঠলো অনলাইনে আসো। হ্যাঁ বলো দোস্ত। কি বলতেছো? পড়ছিলাম দোস্ত। আর তুমি? শুয়ে আছি। ডিস্টার্ব করলাম কি দোস্ত? না, কি বলো? বিরক্ত কেন করবা? বলো কি বলবে। কাল বিকেলে আমাকে সময় দিতে পারবা? হুম। আমরা এখনো একসাথে সময় কাটাইনি। কাল একটা রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আচ্ছা, কোথায় আসতে হবে? সাজ্জাদ, রেস্টুরেন্টে চলে এসো। কয়টায়? ভার্সিটি ক্লাস শেষ করি। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমি তাড়াতাড়ি পড়া শেষ করে রুমে বসে বসে ভাবছি, অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলেও অনেক গুণ রয়েছে মেয়েটার মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশোনা করতে বাধ্য করেছে, সিগারেটও ছাড়তে বলে, তবুও রিকোয়েস্ট করে দিনে 3টে সিগারেট খায়। কেন যে অনামিকার কথা ফেলতে পারি না। যাই হোক, আমি আর বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম, কিন্তু অনামিকার দেখা নেই। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম, তখনও অনামিকার দেখা নেই। তারপর ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায়ও অনামিকার দেখা নেই। তখনও চিন্তিত আমি, তবে কি দেখা হবে না অনামিকার সাথে? যতটা দ্রুত সম্ভব আমি ভার্সিটিতে পৌঁছালাম। ভার্সিটির গেটে ঢুকতেই অনামিকার মায়াবী মুখখানার দেখা মিলল। অনেকটা আনন্দ লাগছে এখন। তাকিয়ে আছি, অনামিকার মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি করে হাসি দিচ্ছে। হাসিটা আমার হৃদয় ছুঁয়ে মনের গভীরে ভালোবাসা সৃষ্টি করছে। আমিও তাকিয়ে আছি ভালোবাসার দৃষ্টিতে অনামিকার দিকে। আজ অনামিকার চেহারাটা কালো লাগছে না, লাগছে শুধু মায়াবী। অনামিকার চোখে দেখতে পাচ্ছি ভালোবাসার ডাক। আমিও প্রস্তুত ছিলাম অনামিকার ভালোবাসা গ্রহণ করতে। জানি না কি হবে, আজ কি বলবে অনামিকা। ভার্সিটির ক্লাস শেষ হতেই চলে গেলাম সাজ্জাদ রেস্টুরেন্টে। অপেক্ষা করছি আমি, তখনও দেখা নাই অনামিকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর শেষ হলো অপেক্ষার প্রহর। অনামিকার আমি সাজ্জাদ রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছি। 4 চোখের গভীর মিল হচ্ছে, এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না, ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙল। হ্যাঁ, অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এই যে নবাব সাহেব। জি রানী সাহেবা, বলুন। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? যতদিন বেঁচে থাকবো। দুষ্টু। হুম। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাহসিন। তোমাকে যে মায়াবী লাগছে সে খেয়াল আছে তোমার? তোমাকে একটা কথা অনেক দিন যাবৎ বলতে চাচ্ছি, কিন্তু পারছি না। আজ বলার জন্য এখানে ডাকছি। আচ্ছা,
বলো। কিছু মনে করবে না তো? না, বলো। কথা দাও, আমাদের সম্পর্কটা নষ্ট করবে না, আমাকে অপমান করবে না। আচ্ছা, কথা দিলাম। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে পেতে চাই। আই লাভ ইউ। আমি মুচকি হাসছি। জানি আমি কাল উপরে ফিরিয়ে দিবে, তবে রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব নষ্ট করবে না প্লিজ। বোকা মেয়ে, আমিও তোমাকে পেতে চাই। সত্যি? হুম। অনামিকা উঠে আমাকে জড়িয়ে ধরলো, অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। অনামিকার চোখের দিকে তাকিয়ে দেখি ওর দু চোখে অশ্রু মেলা। কাঁদছো কেন? এটা সুখের কান্না তাহসি, সত্যি তোমার মতো মানুষ হয় না, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। এরপর দুজন রেস্টুরেন্টে খেয়ে রিক্সা ধরে বাসায় ফিরছি। একই রিক্সায় যাচ্ছি আমরা। আমার কাঁধে অনামিকা মাথা রেখেছে, আর আমি অনামিকার কপালে আলতো করে একটা চুমু দিলাম। অনামিকা আমার হাতে হাত রেখেছে। অনুভূতিটা ভুলে যাওয়ার মতো নয়। যাই হোক, বাসার কাছাকাছি যাওয়ার পর ফাঁকা একটা জায়গায় রিক্সা থামাতে বলল অনামিকা। তারপর একটা গলির চিপায় নিয়ে গেল অনামিকা। তারপর আবারও শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ওর পাগলামিগুলো আমার ভীষণ ভালো লাগছে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ভালোবেসে মরতে চাই, আমি আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে পেতে চাই তাহসিন। তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না। বিকেল বেলায় বারান্দায় এসো, তোমাকে দেখবো মন ভরে। যাই হোক, আমরা বাসায় ফিরলাম। আজ আমার মনের অনুভূতিটা অন্যরকম। বাসায় ফিরতেই আম্মু বলে ফেললেন, কি রে, আজ তোকে কেমন যেন খুশি খুশি লাগছে। আমি আস্তে করে বললাম, কই। কথাটা কাটিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি দুপুরের খাবার খেয়ে রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আম্মুকে চা দিতে বললাম। আম্মু চা দিতেই আমি চলে গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি অনামিকা আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি চা খাচ্ছি, আর অনামিকা আমাকে দেখছে। আমিও তাকিয়ে আছি অনামিকার দিকে। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো এলোমেলো। কখনো কখনো চুলগুলো অনামিকার মুখে এসে পড়ছে। অনামিকা হাত দিয়ে তা সরিয়ে দিচ্ছে, আর এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আর আমিও ওর মায়াবী চেহারার মায়ার রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। অনামিকা আমাকে ফেসবুকের ইনবক্স দেখতে বলল। আমি ওর রুমে থেকে মোবাইলটা নিয়ে এসে ফেসবুকের ইনবক্সে অনামিকার মেসেজ দেখতে ব্যস্ত হয়ে গেলাম। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আমারও। রাতে ব্যালকনিতে আসতে পারবে? কিভাবে? প্রথমে তুমি তোমার বাসার ব্যালকনিতে আসবে, তারপর লাফ দিয়ে আমার বাসার ব্যালকনিতে আসবে। আচ্ছা। রাত 12টার পর। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে চলে গেলাম, তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি 11টা বাজে। তাই ফেসবুক করা শুরু করলাম। দেখলাম অনামিকা অফলাইন। তাই আমি অনামিকার নাম্বারে মেসেজ দিয়ে অনামিকাকে অনলাইনে আসতে বললাম। কি করছো? পড়ছি। এখনো পড়ছো? বলো। আমি ব্যালকনিতে আসছি, তুমিও এসো। এখনো 1 ঘন্টা সময় আছে। না, এখনই। সবাই ঘুমালে আসবো। ওকে। আমি আমাদের ব্যালকনিতে চলে গেলাম। রাতের আকাশে অসংখ্য তারার মেলা, সাথে রয়েছে জ্যোৎস্না। জ্যোৎস্নার আলোতে বেশ ভালো লাগছে। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা জ্বালিয়ে টানছি, আর জ্যোৎস্না দেখছি। কিন্তু এখনো অনামিকার দেখা নেই। ঘন্টাখানেক অপেক্ষা করার পর অনামিকার আগমন। আমি অনামিকাদের ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে শুধু আমি আর অনামিকা। চারিদিকে অন্ধকার, জ্যোৎস্নার আলো ছাড়া আর কোনো আলো নেই। শুধু ডানে বামে বাসার লাইটগুলো জ্বলছে। জ্যোৎস্নার আলোতে অনামিকার মুখ দেখা যাচ্ছে। অনেক মায়াবী লাগছে অনামিকার এই মুখখানা। জড়িয়ে ধরলো অনামিকা, আর আমিও শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। তারপর প্রথমে কপালে চুমু দিলাম, তারপর গালে। অতঃপর আমাদের 4 ঠোঁট এক করে বেশ কিছুক্ষণ সেভাবে থাকলাম। অনামিকার নিঃশ্বাস ঘন হয়ে গেল। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো অনামিকা।
আমিও চুপ করে জড়িয়ে ধরে আছি অনামিকাকে। আর অনামিকা ফিস ফিস করে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমিও জবাব দিলাম, না, কখনো না। কথা দিতে হলো অনামিকাকে, কথা দিলাম। এভাবে রাত 2টো পর্যন্ত ব্যালকনিতে প্রেম করলাম আমরা। রোজ রাতেই এভাবে প্রেম করতাম আমরা। আমাদের রিলেশনের বয়স যখন 1 বছর, তখন আমি অনেক পার্টি দিয়েছি। সিগারেট খুব কম খাই, পড়াশোনাতেও বেশ মনোযোগী। তবে অনামিকার বারণ ছিল আমার আর ওর রিলেশনের কথা যেন কাউকে কখনো না বলে। সেদিন আম্মু আমাকে আর অনামিকাকে বারান্দায় চোখে চোখ রেখে প্রেম করতে দেখে ফেলেন। আম্মু শুধু বলেছিল, যা করছিস ভেবে করিস, মেয়েটি কালো, সারা জীবন থাকতে পারবি তো তার সাথে? আমি কিছু বললাম না। আম্মু তো মন্দ বলেনি, বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত। পরের দিন বন্ধু মামুনের সাথে শেয়ার করলাম। প্রথমত মামুন রাগ করে বসলো যে এত বড় একটা বিষয় কিভাবে মামুনকে জানালাম না। তারপর মামুন আম্মুর সাথে একমত হলো। আমি কি করব, কিছুই ভালো লাগছে না। ইদানিং আমার খুব একটা ভালো লাগে না অনামিকাকে। বন্ধু মামুনকে জিজ্ঞেস করলাম অনামিকাকে ছেড়ে দেবো কিনা। জবাবে মামুন বলল, ছেড়ে দিলে তুই দোষী থাকবি, তার থেকে এমন কিছু কর যাতে ওই তোকে ছাড়তে বাধ্য হয়। আমি বললাম, কি করা যায়? জবাবে মামুন বলল, তুই ওর শরীর চেয়ে দেখ, যদি শরীর দেয় তাহলে একটু মজা নিবি। রোজ বিছানায় পেতে চাইলেই ও বাধ্য হবে তোকে ছেড়ে দিতে। আমি চিন্তিত হলাম। বাসায় ফিরেও চিন্তা করছি বিষয়টা নিয়ে। রাতের বেলা অনামিকা মেসেজ করলো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? শুয়ে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আসলে আমি না তোমায় বিছানায় পেতে চাই, মানে আমার না খুব ইচ্ছে করে। কি বলছো তাহসিন, তুমি ঠিক আছো? তাছাড়া রোজ তো কাছে পাও, অনেক কিছুই করো, আমি তো কখনো না করিনি। শুধু ওই একটা কাজ বিয়ের পর করবে, একটু অপেক্ষা করো। আমাকে বিশ্বাস করো। করি, তবে এসব করতে হবে না, প্লিজ তাহসিন। আমার লাগবে, তুমি দেবে কিনা বলো। না প্লিজ, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আজকের পর আর কোনোদিন চাইবো না। তবে তোমাকে মুক্তি দিলাম সারা জীবনের জন্য। আর কখনো আমায় মেসেজ বা কল দেওয়ার চেষ্টাও করবে না। আজ এই মুহূর্ত থেকে আমাদের মধ্যে যা ছিল তার সব কিছু শেষ। মেসেজটা দিয়েই ব্লক করে দিলাম অনামিকাকে। আমারও অনেক কষ্ট লাগছে, মন থেকে চাইনি এসব। তবে কালো মেয়ের সাথে যদি সারা জীবন থাকতে না পারি, সেজন্য বাধ্য হলাম সম্পর্কটা নষ্ট করতে। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না আমার। রাত 2টো বাজে, তবুও ঘুম আসছে না। অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে অনামিকার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। ঘুমাতে পারছি না। আমি চলে গেলাম ব্যালকনিতে। আজ আর জ্যোৎস্নাও নেই। অন্ধকারে ব্যালকনিতে বসে সিগারেট টানছি, তবুও ভুলতে পারছি না স্মৃতিগুলো। রাত 2টো অব্দি ব্যালকনির অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তখনও চোখের সামনে ভেসে উঠছে অনামিকার মায়াবী মুখ। মাথাটাও ব্যথা করছে। অনামিকাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছি, যে ব্যালকনিতে রোজ রাতে অনামিকার হাতে হাত রেখে জ্যোৎস্নার আলোতে অনামিকার মায়াবী মুখ দেখতাম। সেই ব্যালকনি আজ অন্ধকারে ভরা। চারিদিকে কোনো আলো নেই, নেই অনামিকার উপস্থিতি। বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইলাম না ব্যালকনিতে। রুমে চলে আসলাম। শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। তবুও ঘুমানোর চেষ্টা করছি। ভুলতে পারছি না অনামিকার মুখ, ভাবতে চাইছি না। তবুও ভাবনাগুলো আমার পিছু ছাড়ছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আর খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। আম্মু রুমে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কি হয়েছে জানতে চাইলেন। আমি কিছু না বলে খেতে চাইলাম। আম্মু আর কথা না বাড়িয়ে খাবার রেডি করলেন। আমি খেয়ে এসে রুমে বসে আছি, আর মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অনামিকা কোনো কল বা মেসেজ করেছে কিনা। কিন্তু না, দেখলাম একটিও কল আসেনি, আর একটিও মেসেজও করেনি। আমার বড্ড রাগ হলো অনামিকার ওপর।
রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম অনামিকা ফোন বা রিকোয়েস্ট করলেই আমি সম্পর্কটা আগের মতো করে নেব। আমি আম্মু ও মামুনের কোনো কথাই শুনবো না। কিন্তু অনামিকা তো আর আগের অনামিকা নেই, ভীষণ পাল্টে গিয়েছে। দিব্যি ভালো আছে। এখন তো মনে হচ্ছে আম্মু আর মামুনই ঠিক ছিল। একে তো অনামিকা কালো, অন্যদিকে ওর মনটা আজও বুঝে উঠতে পারিনি আমি। আমাকে ছাড়া দিব্যি ভালো আছে অনামিকা। এই কারণের জন্যই অনামিকা আমাকে ছেড়ে যেতে পারলো। আমাকে আরেকটিবার বুঝিয়ে বলার প্রয়োজনও মনে করলো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি অনামিকাকে ভুলে যাব। যতই কষ্ট হোক মনে রাখবো না অনামিকার ওই মায়াবী মুখ। ভুলে যাব অনামিকার নামটি। যে মেয়ে সামান্য কারণে আমাকে ছেড়ে যেতে পারে সে কখনোই আমার জন্য পারফেক্ট ছিল না। প্রায় 3 মাস ভার্সিটিতে যাইনি, বারান্দায় যাইনি। শুধু রাতের বেলা ব্যালকনিতে গিয়ে মনটা একটু হালকা করতাম। বিকালবেলা মাঝে মাঝে একটু বের হতাম, শুধু মনটা হালকা করার জন্য। আম্মু আমার পরিবর্তন দেখে বলেই ফেললেন, আচ্ছা বাবা, মেয়েটি কালো হোক তুই পছন্দ করলে আমাদের আপত্তি নেই, তাছাড়া মেয়েটি ধার্মিকও। আমি আম্মুর কথার কোনো জবাব দিইনি। যতবার আম্মু বলেছে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আমি বিষয়টি এড়িয়ে চলেছি। শুধু একটা কথাই ভাবতে থাকি আমি, কিভাবে অনামিকা এতটা পাল্টে গেল। গত 3 মাসে একটি মেসেজ, একটি কল করারও প্রয়োজন মনে করলো না। কখনো জানার চেষ্টা করতে পারলো না আমি কেমন আছি। কিভাবে পারলো অনামিকা মনটা করতে? সিদ্ধান্ত নিলাম আমি আর মনে রাখবো না অনামিকাকে। গত 3 মাসে আমার বাবা মা ছাড়া যে মানুষটি আমার পাশে ছিল সে আমার বন্ধু মামুন। দেখা করলাম সেদিন মামুনের সাথে। সুনীল কাকার দোকানে বসে চা খাচ্ছি আমি আর মামুন। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে বললাম, দোস্ত, অনামিকাকে ভুলে যাওয়ার জন্য কি করা যায় বলতো? নিজেকে ব্যস্ত রাখতে হবে। কিভাবে? পড়াশোনায়। তাছাড়া আরেকটা উপায় হলো নিউ রিলেশন করা। আমার দ্বারা হবে না আর। হবে, তুই জাস্ট টাইম পাস করবি। আচ্ছা। পরের দিন বিকালবেলা আমি আর মামুন ঘুরতে বের হলাম। একটা মেয়েকে দেখলাম। আহা, ফিগারটা দেখে পাগল হওয়ার অবস্থা। একেবারে আগুন লাগছে মেয়েটাকে। বন্ধু মামুনকে বললাম, দোস্ত, এটা কেমন হবে রে টাইম পাস করার জন্য? বন্ধু মামুন আমার সাথে সহমত হলো। মেয়েটির পেছনে লাগলাম। প্রায় মাসখানেক ঘুরে রিলেশন করলাম। মেয়েটির নাম রিয়া, অসম্ভব সুন্দরী। যে কোনো ছেলে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যাবে। যদিও আমি টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম, কিন্তু অভিনয় করতে করতে কখন যে গভীর হয়ে হাবুডুবু খাচ্ছি তা সঠিক বলতে পারবো না। ইদানিং রিয়ার সাথে কথা না বলে কষ্ট হয়। ভীষণ ইচ্ছে করে রিয়াকে দেখতে। বিকেলবেলা রিয়ার হাতে হাত না রেখে হাঁটলে আমার দিনটাই অপূর্ণ থাকে। তবে কিছু সমস্যাও আছে। রিয়ার পিছনে অনেক টাকা ব্যয় করতে হয় আমাকে। মোবাইলে রিচার্জ করে দিতে হয়, শপিং করে দিতে হয় মাসে 2 বার। একটা মোবাইলও কিনে দিতে হয়েছে। আমার আর রিয়ার রিলেশনের বয়স যখন 3 মাসেরও বেশি, তখন একদিন হঠাৎ অনামিকার ফোন এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কিছু জরুরি কথা বলার জন্য ফোন করেছি তাহসিন। জি বলুন। আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমাকে অনেক বলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যা চাইছো তাই হবে, আমি রাজি। এই সব কিছু আগের মতো করে নাও। এতদিন পর হঠাৎ? কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া এতদিনে একটিবারও আপনি জানার প্রয়োজন মনে করেননি যে আমি কেমন আছি। আমি অনেক অপেক্ষা করেছি আপনার একটি ফোনের জন্য, কিন্তু আসেনি। আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। আমার ভুল হয়েছে তাহসিন, আমি তোমার পায়ে ধরে মাপ চাইছি। হ্যাঁ, রাজি আছি আমি। আর হ্যাঁ, তুমি যা চাইবে তা পাবে। হ্যাঁ, যতবার খুশি ততবার। তবুও প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও তাহসিন। আজ সত্যি আমার কিছুই করার নেই। আগে আপনার ভেবে দেখা উচিত ছিল। আমাকে ওইসব না দিলেও আপনি বুঝিয়ে বলতে পারতেন যে আমাকে এই কারণে ছেড়ে যেতে পারে সে কি সত্যি আমাকে ভালোবাসে। আমার তো মনে হয় সে আমাকে ভালোবাসে না। আপনি কষ্ট পেয়েছেন কিনা জানি না, তবে আমি অনেক কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। একটিবারও আপনি আমার কাছে ফিরে আসার চেষ্টাও করেননি। আমি
আমি সত্যিই ক্ষমা চাই, তোমার পায়ে ধরে বলছি, হাত জোর করে বলছি, আমাকে গ্রহণ করো। দুঃখিত, আমার কিছু করার নেই। 3 মাস অপেক্ষা করেছি আমি। এই 3 মাস পর আপনাকে ভুলে যাওয়ার জন্য আমি নতুন কাউকে খুঁজে নিয়েছি। সত্যি? হুম। আমি ফোনটা কেটে দিলাম। অনামিকা যখন ফোন করেছিল তখন ছিল গভীর রাত। তবে ফোন করার পর অনেক খারাপ লেগেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই আমি ব্যালকনিতে চলে গেলাম। হাজে জ্যোৎস্না নেই, অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়াচ্ছি। আর ভাবছি কি করব আমি। অনামিকাকে ভুলতেও পারছি না। আর রিয়াকেও ঠকানো উচিত হবে না। কাকে গ্রহণ করব আর কাকে ফিরিয়ে দেব কিছুই মাথায় আসছে না। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর ভাবছি। এখন এই ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে গিয়েছে। চারিদিকে অন্ধকার, তারারাও আর জেগে নেই। জেগে আছে শুধু আমি। তখনও অন্ধকারে দাঁড়িয়ে ভাবনায় ব্যস্ত আমি। অন্ধকারে দাঁড়িয়ে আছি এখনো। গভীর রাতে সবাই ঘুমাচ্ছে, তারারাও জেগে নেই। জেগে নেই জ্যোৎস্না। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি। জানি না কি করব আমি। কে আমার জন্য পারফেক্ট এখনো জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না। আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তাকিয়ে আছি। বড্ড বেশি মিস করছি রাতের আকাশে তারার মেলা। মিস করছি আমি ওই জ্যোৎস্নার আলো। মিস করছি আমি অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন যে 2টো বেজে গেছে সেদিকে আমার খেয়ালই নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। যদিও অনামিকার জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে কি ঠকানো উচিত হবে? অনামিকার অবহেলার জন্য তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়ানো হয়েছে। রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপ। আর অনামিকার রূপ না থাকলেও অনামিকার মনটা খুব ভালো। অনামিকার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি অনামিকার চোখের দিকে তাকালে দেখতে পাই ভালোবাসা। অনামিকার চোখে দেখতে পাই বিশ্বাস। দেখতে পাই আমি অনামিকার চোখে বেঁচে থাকার কারণ। তবে একটা কালো মেয়ের সাথে কি সারা জীবন থাকাটা সম্ভব? বর্তমানে সবাই সুন্দরী মেয়েদেরকেই বিয়ে করে, সেখানে আমার কি না হবে কালো একটা মেয়ে? ভাবতে কষ্ট লাগে। তবে আমি অনামিকাকে ভুলতে পারি না। অনামিকা 3টে মাস আমায় কাঁদিয়েছে। আমি কি ভুলে যাব সেসব? না, কখনোই না। নির্ঘুম রাতে আমি এসব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখেছিলাম তখন ভোর 4টে বাজে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠতেই দেখি বেলা 2টো বাজে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিকেলে ঘুরতে বের হলাম। সারাদিন রিয়া একটিবারও ফোন করেনি। সত্যি বলতে আমার ভাগ্যটাই খারাপ। ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাটাই আমার প্রাপ্য। আর অপেক্ষা করতে পারলাম না। আমি রিয়াকে ফোন করলাম, দেখি রিয়ার ফোন ওয়েটিং। বিকেল থেকে সন্ধ্যা অবধি চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যাবেলা মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরলাম আমি। আজ পড়তে বসলাম না। মনটাই যেখানে ভালো না সেখানে কিসের পড়াশোনা? বাসার সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমি রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে আম্মু রাতে খাবার জন্য ডাকলেন। রাতে খাবার খেয়ে ব্যালকনিতে চলে গেলাম। চারিদিকে অন্ধকার। আমার এক হাতে সিগারেট আর অন্য হাতে মোবাইল। সিগারেট টানছি আর রিয়াকে ফোন করছি, কিন্তু রিয়ার ফোন এখনো ওয়েটিং। রাত 12টা অবধি ফোন করলাম, শুধু ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট জ্বালিয়ে টানছি। এভাবে কেটে গেল 1টি সপ্তাহ। রিয়ার কোনো দেখা নেই। ফোনেও পাওয়া যায় না রিয়াকে। এদিকে সেদিনের পর অনামিকা আমাকে আর একটিবারও ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতে সিগারেট ছাড়া আর কাউকে পাশে পাই না। সিগারেটই জানে শুধু আমার মন খারাপের কারণ। এদিকে পড়াশোনা তো 12টা বাজে। পড়তে বসি না, আর ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকে, আমার সম্পর্কে কিছুই জানে না। শুধু রাতে খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে আমাকে বাঁচিয়ে নেয় যে আমি পড়াশোনা করছি। আম্মু সব জানে আমার ব্যাপারে। আম্মুর উত্তম সিদ্ধান্তটি হলো, বিয়ে কর, তাহলে সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছুই মাথায় আসছে না। প্রায় 1 সপ্তাহ পর বন্ধু মামুন আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আমার মন ভালো করার জন্য।
তবে সেখানে গিয়ে আমার মন কতটা খারাপ হয়েছে তা প্রকাশ করার মতো নয়। পার্কে গিয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। আমি শুধু তার দূর থেকে তাকিয়ে দেখছি। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে বাবা! পার্কের মধ্যেই তাদের কেশ বিনিময় শুরু হলো। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম, আমাদের বন্ধু বান্ধব সবাইকে খবর দে। আমাদের পোলাপাইন সবাই আসলো। রিয়া ও ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে। আমি সামনে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? তোর প্রেম কাহিনী দেখতে আসলাম। রিয়া অনিকেত। আমার খালাতো ভাই। কি রে, মিথ্যে বলিস কেন? সত্যি বল। আগে ছিলাম তোর জামাই, বর্তমানে এখন তোর দুলা ভাই। কি বলছেন ভাই? রিয়ার সাথে আমার ছবি দেখিয়ে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয় তোর? ভাই বোনের সম্পর্ক? ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। রিয়া আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শোন, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই সরে যা। মেয়েটিকে উচিত শিক্ষা দে। তুই যে ওর হাতে মোবাইলটা দেখছিস, এটাও আমার টাকায় কিনে দেওয়া। যে কাপড়গুলো পরে আছে সেইগুলো আমার কিনে দেওয়া। শোন ভাই, যেই মেয়ে আমার কাছ থেকে এত সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সেই মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথেও এমন করবে না, তার কি গ্যারান্টি আছে? ভাই একদম ঠিক বলেছেন। তাহলে সরে যা। দেখ, তোর সাথে আমার কিন্তু কোনো ঝামেলা নেই। আমি ওকে আমার বন্ধু বান্ধবদের দেখিয়ে বললাম, দেখেছিস আমরা কতজন? তোকে একটা করে কিলঘুষি দিলেই তুই তো শেষ। তাছাড়া তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তাই তুই এখান থেকে চলে যা। আমাকে আর একটাও প্রশ্ন করবি না, তাহলে কিন্তু বেঘরে প্রাণটা হারাবি। ছেলেটি আর কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নেই। এরকম প্রেমিকা নামক বেশ্যার কারণে নষ্ট হয়ে যায় হাজারো ভালো ছেলের জীবন। এবার কোথায় পালাবি? ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। একটা সুযোগ দাও, আমি মন থেকে তোমাকেই ভালোবাসবো। হ্যাঁ, ভালোবাসা তোর মুখে ওই পবিত্র নামটি মানায় না। চুপ করে আছে রিয়া। শোন, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তুই হয়তো মিথ্যে অভিনয় করেছিস, আমার কথা ছেড়েই দিলাম। ওই ছেলেটি হয়তো মন থেকে তোকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময়ে সে কি পেল? প্রতারণা। তোর হয়তো কারো ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সা, কিন্তু ওই ছেলেটি হয়তো টাকা পয়সার বিনিময়ে হলেও তোর কাছে তোর ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরবে, না হয় অন্য কোনো নেশা করবে। এরকম অনেকে আছে যারা হয়তো এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে বসবে। আর তোর মতো মেয়েরা কি করে? নতুন কাউকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। তবে সব মেয়ে একরকম নয়, এরকম নয় সব ছেলেরাও। আচ্ছা, একটা বার ভেবে দেখতো, আজ তুই যদি ছেলে থাকতি আর ছেলেটি যদি মেয়ে হতো, আর তোর সাথে এরকম ঘটনা ঘটলে তোর কেমন লাগতো? মনে কর, তোর হাত খরচের টাকা বাঁচিয়ে তুই প্রিয়জনকে কিছু গিফট করলি, নয়তো ফোনে কথা বললি, আর বিনিময়ে উপহার হিসেবে পেলি প্রতারণা। তখন কেমন লাগতো তোর? আচ্ছা মনে কর না, তুই কাউকে মন থেকে ভালোবাসলি, আর সে তোকে বিছানায় নিয়ে গেল, তারপর তার ইচ্ছে পূরণ করার পর তোকে ছেড়ে দিল, তখন কেমন লাগবে তোর? ঠিক সেরকম ভাবেই তোর জন্য ছেলেটিরও সেরকম লাগছে। তোদের মতো মানুষদের জন্য, সে হোক ছেলে অথবা মেয়ে, ভালোবাসার ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোদের মতো মেয়েদের জন্য কিছু ছেলে নেশাখোর হয়। তোদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রটিও এরকম বখাটে হয়ে যায়। শোন, ভালোবাসা সেটা নয় যার কারণে কারো জীবন নষ্ট হয়। ভালোবাসা তো সেটাই যার জন্য কারো নষ্ট অগোছালো জীবন গোছালো হয়ে ওঠে, তাকেই ভালোবাসা বলে। কথাগুলো বলে আমি চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি আর পিছন ফিরে তাকালাম না। বাসায় ফিরতেই আম্মু আমার মুখ দেখে বুঝে গেল কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন। আমি কোনো জবাব দিলাম না। আমি বারান্দায় চলে গেলাম। খুব খালি খালি লাগছে। তাকিয়ে আছি অনামিকাদের বারান্দার দিকে, কিন্তু অনামিকার দেখা নেই। তবুও আমি অনামিকাকে দেখার আশায় তাকিয়ে আছি। অনামিকার কোনো দেখা নেই। আমি হয়তো শুধু শুধুই অপেক্ষা করে যাচ্ছি। অনামিকা হয়তো আমায় ভুলে নতুন কোনো স্বপ্ন দেখে। হয়তো আজ অনামিকা অন্য কারোর মুখের হাসির কারণ।
হয়তো আজ অনামিকা নতুন করে স্বপ্ন দেখে অন্য কাউকে নিয়ে। উচিত শিক্ষা হয়েছে আমার। আজ আমার ভুলের কারণেই আমাকে টানতে হয়। সত্যি একা হয়ে গেলাম আমি খারাপ, ভীষণ রকম খারাপ। কারো ভালোবাসার পাওয়ার ভাগ্য হয়তো আমার নেই। রাত্রিবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর ভাবছি কতই না সুন্দর ছিল দিনগুলো, যখন অনামিকা আমার জীবনে ছিল। আমাকে কত শাসন করত, কত কেয়ার করত। আমাকে দেখার জন্য পাগল হয়ে শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকা অনামিকা আজ হয়তো ঘড়ি দেখতেই ভুলে গেছে। আজ আকাশে হালকা মেঘ, জ্যোৎস্না আছে, তবে মেঘের সাথে লুকোচুরি খেলছে। নেই কোনো তারার মেলা। আমি দূর থেকে তাকিয়ে শুধু দেখছি মেঘ আর জ্যোৎস্নার লুকোচুরি খেলা। আজ ভাবছি জ্যোৎস্নারাও একা নয়, তার সাথে লুকোচুরি খেলার জন্য রয়েছে মেঘ। আজ কত আনন্দই না করছে জ্যোৎস্না ও মেঘ। এতদিন দেখা ছিল না জ্যোৎস্না, দেখা ছিল না মেঘেরও। আজ কতদিন পর ওদের দেখা, তাই হয়তো ওরা অনেক মজা করছে। আজ যদি অনামিকা আমার জীবনে আবার ফিরে আসতো, তাহলে হয়তো এরকম আনন্দ আমার জীবনেও আসতো। কিন্তু আফসোস, আমার ভাগ্য আমার সহায় নয়। তাকিয়ে আছি আকাশের দিকে আর মাঝে মাঝে তাকাচ্ছি অনামিকাদের ব্যালকনির দিকে। ব্যালকনিতে রয়েছে হাজারো স্মৃতি। একজন মানুষকে যতটা ভুলে থাকা সম্ভব, কিন্তু স্মৃতিগুলোকে সেভাবে ভুলে থাকা সম্ভব নয়। যদি স্মৃতিগুলোকে ভুলে থাকা যেত, তাহলে হয়তো জীবনের কষ্ট নামক শব্দটি আর থাকতো না। আমিও স্মৃতিগুলোকে ভুলতে পারছি না। বারবার অনামিকার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। মিস করছি খুব অনামিকার ওই হাসি, মিস করছি অনামিকার সেই মায়াবী চেহারাটা। আজ ইচ্ছে করছে অনামিকাকে জড়িয়ে ধরে বলতে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় অনেক ভালোবাসি অনামিকা, তোমায় অনেক ভালোবাসি। আমি সেদিন ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই। ইচ্ছে করছে অনামিকার হাতে হাত রেখে হাঁটতে। মিস করছি, অনেক বেশি মিস করছি অনামিকার সাথে পাশে বসে সেই জ্যোৎস্না দেখার। আমার রাতগুলো আস্তে আস্তে ঘুমহীন হয়ে গেল। অপেক্ষা করতাম অনামিকার একটা ফোনের জন্য, অপেক্ষা করতাম অনামিকার মায়াবী মুখটা একটিবার দেখার জন্য। সেদিন বিকালবেলা ব্যালকনিতে বসে চা খাচ্ছি। ব্যস্ত শহরে সবাই তখন নিজের কাজে ব্যস্ত। আমাকে, আমার কষ্টগুলোকে দেখার মতো কেউ নেই। চা শেষ করে সিগারেট জ্বালাতেই অনামিকাদের ব্যালকনিতে একটা পরিচিত মুখ দেখতে পেলাম। হ্যাঁ, অনামিকা ওদের ব্যালকনিতে এসেছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। অনামিকা ভুল করেও আমার দিকে তাকালো না। আমি ডাকছি অনামিকাকে, অথচ অনামিকা না শোনার ভান করে চলে যাচ্ছে। আমি মাপ চেয়েছি, তবুও কথা শুনলো না অনামিকা আমার। চলে যেতে লাগলো অনামিকা। আমি আমার হাতের সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরলাম, নিজেকে আরো বেশি পোড়ানোর জন্য। আমি চিৎকার করছি এক প্রকার, কিন্তু তবুও অনামিকা আমার দিকে একটিবার তাকালো না। আমার হাত তখনও পুড়েই চলেছে। মনের অজান্তেই চোখ দিয়ে জল এসে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। আমার হাত পুড়ে ঠোসা পড়ে গিয়েছে। কিছুদিন পর নির্ঘুম রাত কাটানোর জন্য হয়তো আমি অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1 মাস বিছানায় থাকতে হয়েছে আমাকে। আম্মু আমার কষ্ট সইতে না পেরে আমাকে বললেন ওনার ভুল হয়েছে, উনি অনামিকাকেই ঘরের বউ করতে চায়। আমি না করে দিলাম। অনামিকা যে আমাকে চাই না, সেখানে জোর করে আর কি হবে। মাকে বলে দিলাম, যা হবার হয়ে গিয়েছে, নতুন করে জীবন শুরু করব, জীবন গুছিয়ে নেব। আম্মু কান্না কণ্ঠে বললেন, ঠিক আছে। কিছুদিন পর বন্ধু মাহমুদ আসলো আমার কাছে, ক্ষমা চাইল। আমি আর কি যে বলবো, যা হবার তাই তো হয়েই গিয়েছে। আমি হাসি মুখে বলে দিলাম, কোনো ব্যাপার না রে বন্ধু। হাসি মুখে মেনে নিলাম। বুকের ভিতরটা তখনও জ্বলছে, তবুও নতুন করে জীবন শুরু করলাম বুকের ভিতরে কষ্টটা চেপে রেখে। 4 বছর পরের ঘটনা। তখন আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি। সেদিনের পর থেকে কোনো মেয়ের দিকে আর তাকাইনি, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি।
বর্তমানে আমার পড়াশোনা শেষ, একটা চাকরিও করছি। বর্তমানে আমি একজন ব্যাংকার, বিয়ে করিনি এখনো। অনামিকার সাথে সেদিনের পর ভার্সিটি ছাড়া কোথাও দেখা ও কথা হয়নি। নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে সেই দিনের পর রাত্রিবেলা ব্যালকনিতেও আর যাওয়া হয়নি। বারান্দায় কখনো অনামিকার মায়াবী মুখখানা দেখার জন্য যাইনি। আজ আমাদের অফিসে নতুন একটা মেয়ে অফিসার এসেছে। সবাই বলছে মেয়েটি অনেক মেধাবী, অনেক ভালো রেজাল্ট তার। আমি তাকে দেখে অনেক বেশি অবাক হলাম। কি মায়াবী মুখ, কি মায়াবী হাসি। হ্যাঁ, আমি এখন অনামিকাকেই দেখছি। অনামিকা আমার দিকে তাকিয়ে আছে। অফিসে সবাই বলা বলি করছে আমরা একে অপরকে চিনতাম নাকি। আমি ও অনামিকা কোনো জবাব দিলাম না তাদের কথার। কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছি, তখন অনামিকার সাথে দেখা হলো। আমায় ডাকলো অনামিকা। কেমন আছো? যেমনটা থাকার কথা। আর আপনি? আমি সত্যি দুঃখিত। কেন? সেই দিন তোমার ডাকে তোমার কাছে না আসার জন্য। কোনো ব্যাপার না। আচ্ছা, বিয়ে করেছো? করলে তো শুনতেন, আপনাদের পাশের বাসা কিন্তু আমাদের বাসা। নতুন কেউ আছে জীবনে? না, মেয়ে মানুষকে বিশ্বাস করি না। আমাকেও না? জানি না। আমার হাত ধরো এবং বলো, আজও তোমাকেই ভালোবাসি। এই কালো মেয়েটির সাথে সারা জীবন থাকা যায় না? আমি অনামিকার দিকে তাকিয়ে আছি। দু চোখ দিয়ে অশ্রু ঝরার অবস্থা। কান্না শুধু দুঃখের নয়, কিছু কান্না সুখেরও হয়। আমি অনামিকার হাত ধরে বললাম, হ্যাঁ, আমি পারবো এই কালো মেয়েটির হাত ধরে সারা জীবন থাকতে। এই মানুষটির মধ্যে আমার যতটা ভালোবাসা দেখেছি তা অন্য কারোর মধ্যে কখনো দেখতে পাইনি। অনামিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি আস্তে করে অনামিকার কপালে একটা কিস করলাম। রাতের এই ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, হয়তো তাহাসিন আর অনামিকার প্রেম কাহিনীর দিকে অন্য কারোর খেয়াল নেই। রাতে রাস্তায় আমি আর অনামিকা হাতে হাত রেখে হাঁটছি। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। এখন ভীষণ ভালো লাগছে। হালকা আলোতে অনামিকাকে মন্দ লাগছে না। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আমিও অনামিকা। বাসায় পৌঁছে মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ আমার বাপজান যে খুশি খুশি লাগছে। আমি আম্মুকে অনামিকার ব্যাপারে সবটা বললাম। আম্মুর জবাবে আমি আরো বেশি অবাক হলাম। আম্মু নাকি অনামিকাদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন এবং অনামিকাকে বুঝিয়ে বলে এসেছেন যে আমি আজও অনামিকার জন্য কষ্ট পাই। আমি আম্মুর কথা শুনে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর বেশি অপেক্ষা করলাম না, পারিবারিকভাবে বিয়েটা করে নিলাম আমি আর অনামিকা। হ্যাঁ, কালো মেয়েটিকে বিয়ে করে আমি যতটা সুখে আছি তা হয়তো কম মানুষই পায়। একজন মনের মতো স্ত্রী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনামিকা কালো, তবে ওর চেহারা দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনামিকার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সেরা সুখটা পাই। বিয়ের পর অনামিকাকে আরো বেশি ভালো লাগে, কারণ আমাকে অনেক পাল্টে দিয়েছে অনামিকা। আজ আমি সিগারেট খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে গভীর রাতে ডেকে তাহাজ্জুদের নামাজ পড়ায় আমার স্ত্রী অনামিকা। চাকরিটা ছেড়ে দিয়েছে অনামিকা, বাসার সব কাজ অনামিকা করে। আর আম্মুর সাথে অনামিকার মা মেয়ের সম্পর্ক, দুজনই দুজনকে ভীষণ ভালোবাসে। সব মিলিয়ে একটি সুখী সংসার আমার। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, এখন মা হতে চলেছে অনামিকা, আর আমি বাবা। ইনশাআল্লাহ সন্তানকে আলেম বা আলেমা বানাবো। একটা ভালো স্ত্রী পারে পুরো পরিবারটাকে সুন্দর করে তুলতে। হোক না সে কালো, মনটা যে তার ভীষণ ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, আমাদের গল্পটা এখানেই শেষ করলাম। আমরা ফিরে আসবো আবারও নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হন তাহলে এরকম গল্প আরো শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আমরা কিন্তু এরকম আরো অনেক ভালোবাসার গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন আর আমাদের সাথে থাকুন।